প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, জামাত এনসিপি আসলে বিএনপির কাছে কি চাইছে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ তথাকথিত সংসদে বিরোধী দল জামাত ইসলামী বিএনপির উপর একটা বাড়তি চাপ আরোপ করা শুরু করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই সনদ বাস্তবায়নের চাপ। এবং জামাত এই হুঙ্কারও দিচ্ছে যে প্রয়োজনে তারা রাজপথে নামবে। কিন্তু কেন? আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর সত্যিকার অর্থে কার্যত প্রধান ক্ষমতার অংশী ছিল জামাত। এই যে এনসিপি বলুন, সমন্বয়ক বলুন, এগুলো কিন্তু সব জামাত। আওয়ামী লীগ পতনের প্রধান ক্যারেক্টার কাকে বলবেন আপনি? প্রধান ক্যারেক্টার আসলে জামাত। জামাতই নেপথ্যে থেকে অর্থ দিয়ে বিদেশি শক্তি সহযোগিতা করেছে। সেই শক্তি এছাড়া অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ পতনের প্রধান শক্তি কিন্তু ছিল জামাত। আপনি যদি হিসেব করে দেখেন যে আওয়ামী লীগ পতনে জামাতের আসলে কি লাভ হলো, জামাতের লাভ হয়েছে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু জামাতের চূড়ান্ত লক্ষ্য ছিল ক্ষমতার মসনদে যাওয়া। জামাত কিন্তু ক্ষমতায় যেতে পারল না। নির্বাচনের কয়েকদিন আগে পর্যন্ত কানা ঘোষা ছিল দেশে বিদেশে যে জামাতই মনে হয় এবার ক্ষমতায় যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সমীকরণে হিসেবটা পাল্টে গেছে। এখন জামাত যখন ক্ষমতায় যেতে পারেনি, তখন জামাত সত্যিকার অর্থে দিশেহারা। আওয়ামী লীগ পতনের পর আপনি যদি দেখেন যে জামাত আওয়ামী লীগের পতন করিয়েছে, বিএনপি ছিল পার্শ্ব চরিত্র, ক্ষমতার মূল সুবিধাভোগী হয়েছে বিএনপি। জামাত স্বাভাবিকভাবে দিশেহারা। আওয়ামী লীগ পতনের পরে যে ক্রান্তিকালটা ছিল 1.5 বছরের ইউনূস শাসন, সেই ইউনূস শাসনের সময়কালে জামাত কিন্তু প্রথম বা প্রধান ক্ষমতা ভোগী বা ক্ষমতার অংশীজন ছিল। জামাত নির্বাচনের রাজনীতিতে বলুন, জনসমর্থনে বলুন, ছোট হলেও মূল কেন্দ্রে ছিল জামাত। ইউনূসকে চালাতো জামাত। কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হওয়ার ফলে জামাত কিন্তু সেই কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। আজকে কর্তৃত্ব হারিয়ে জামাত এনসিপি তাদের মধ্যে কিন্তু একটা দিশেহারা ভাব চলে এসছে। কদিন আগেও তারা কেন্দ্রে বলুন, সচিবালয়ে বলুন, মাঠ প্রশাসনে বলুন, জামাত নেতৃত্ব যদি কিছু বলতো, কোনো সুপারিশ করত বা তদবির করত, সেটি কিন্তু শিরোধার্য ছিল। কারণ তখনও পর্যন্ত প্রশাসন বলুন বা সর্বপর্যায়ে সবাই ভেবে নিয়েছিল মনে হয় জামাতে ক্ষমতায় আসছে। জামাত এমন এমন জায়গা দখল করে বসেছিল, মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনীর শীর্ষ পদ, সেনাবাহিনীকে যারা নাড়াতো, লাঠি ঘুরাতো, তারা বসেছিল জামাতের। সেই জায়গায় সেই কর্তৃত্ব বা সেই ক্ষমতা আজকে 16 মার্চ আমরা কথা বলছি, 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে জামাত কেন্দ্র থেকে শুরু করে সারা বাংলাদেশ, সেনাবাহিনী সব জায়গায় কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। এই যে 1.5 বছরের কর্তৃত্ব করলো, এক প্রকার নির্বাচনের মাধ্যমে নয়, নির্বাচন ছাড়াই জামাত ক্ষমতায় ছিল। সেই ক্ষমতার থেকে বিচ্যুত। এখন কেমন লাগে? খুব স্বাভাবিকভাবে দিশেহারা। জামাত নেতৃত্বের একটু চেহারাটা দেখুন। তারা ভাবছে যে আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটালাম, কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারলাম না। এটা কেমন একটা হয়ে গেল না? এবং ক্ষমতায় যেতে তো পারলামই না, যে ক্ষমতাগুলো বিভিন্ন জায়গায় আমরা আঁকড়ে আছি সেগুলো ত্যাগ করতে হচ্ছে। যার কারণে জামাত আজকে দিশেহারা এবং বিএনপির উপরে এই যে চাপ দিচ্ছে, এই চাপের প্রধানতম কারণ হচ্ছে জামাত আসলে ক্ষমতার অংশ চায়। আলোচনা আছে, বিশ্লেষক মহলে আলোচনা আছে যে এই যে একসময় আওয়ামী লীগের সাথে যেমন গৃহপালিত একটি বিরোধী দল জাতীয় পার্টি ছিল, ঠিক তেমনিভাবে জামাতও সেরকম একটি অবস্থা চাইছে। আপনারা খেয়াল করেছেন নির্বাচনের কয়েকদিন আগেও বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জামাত আমির গিয়েছিলেন এবং জামাত আমির একটি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তখনও তারা ধরে নিয়েছিল যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু কোনো কারণে যদি ক্ষমতার মসনদ মিস হয়ে যায়, অন্ততপক্ষে ক্ষমতার অংশীজন হয়ে থাকা যায়, এই জায়গা থেকে
জামাত আমির তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা একটা জাতীয় সরকার করতে পারি কিনা, কিংবা আমরা একসাথে সরকার গঠন করতে পারি কিনা। কিন্তু বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই সময় বিষয়টাকে নাকচ করে দিয়েছিল যে সবাই ক্ষমতায় এলে বিরোধী দলে কে থাকবে। সেই জায়গা থেকে সেই আশায় গুড়ে বালি হয়েছে। কিন্তু জামাত এখনো সেই আশাটা জাগিয়ে রেখেছে। জামাত এখনো ভাবছে যে আমরা যদি বাড়তি একটা চাপ বজায় রাখি বিএনপির উপর, তাহলে বিএনপি হয়তো আমাদেরকে একটা দর কষাকষির সুযোগ দেবে যে তোমরা কি চাও। আমরা তখন সেই দর কষাকষির টেবিলে আমরা এমন একটি প্রস্তাব দেব যে আমাদেরকে ক্ষমতার অংশ করতে হবে, নইলে আমরা রাজপথ গরম করব। আসলে জামাতের এখনকার যে অস্থিরতা তৈরির প্রধানতম কারণ এটাই। এখন দেখার বিষয় বিএনপি এটিকে কিভাবে গ্রহণ করে। কারণ বিএনপির উপর জামাতি, এনসিপি, জঙ্গিদের যেমন চাপ আছে, বিএনপির উপর কিন্তু আন্তর্জাতিক চাপ আছে। আন্তর্জাতিকভাবে এখানে নানা সমীকরণ আছে। সামনে আওয়ামী লীগকে ফেরানোর বিষয় আছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, জামাত, জঙ্গি, এনসিপির চাপ, এই সব কিছু মিলে বিএনপি আসলে পরিস্থিতি কিভাবে ট্যাকেল করে, জামাতকে ক্ষমতার অংশী করে কিনা। আন্তর্জাতিকভাবে যে চাপ, সেই চাপের জায়গা থেকে জামাতকে অন্ততপক্ষে বিএনপি ক্ষমতার অংশ করবে না। এখন জামাত যদি খুব বেশি বাড়াবাড়ি করে, খুব বেশি সংবিধান বহির্ভূত আচরণ করে, সংবিধানের বহির্ভূত কার্যক্রম করে, আইন বহির্ভূত কার্যক্রম করে, তাহলে আইনের অধীনে আনতে হবে জামাতকে, আইনে ব্যবস্থা নিতে হবে জামাতের বিরুদ্ধে। এখন বিএনপি সেগুলো করে জামাতকে কন্ট্রোল করবে, আন্তর্জাতিকতাবাদ ঠেকাবে, না কি করবে, সেগুলো দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। ঈদের পরে সত্যিকার অর্থে আমি বারবার বলছি যে রাজনীতিতে একটা ভয়াবহ টর্নেডো আসছে। এইসব নানা কারণে জামাত, এনসিপি, জঙ্গিদের চাপ বিএনপির উপরে, আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগ ফেরার চাপ, এই সব কিছু মিলে ঈদের পরে একটা ব্যাপক রাজনৈতিক টর্নেডো আসবে। এবং এই টর্নেডোকে বিএনপি কিভাবে থামাবে, এটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। আমরা সেটি নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।